তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হাসপাতালগুলোতেও দুর্ভোগ, প্রশাসনকে কঠোর হওয়ার দাবি। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। দুই একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটে জেদ্দা যাবে 419 যাত্রী। কৃষি মার্কেটে মধ্যরাতে আগুনে পুড়ল 3টি প্রতিষ্ঠান। গাজীপুরে গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু, শিশুসহ দগ্ধ 4। জাতীয় বার্নে 2 জনের অবস্থা গুরুতর। তীব্র গরমে প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিম এবং মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। এবং ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ফের গোলাগুলি। কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবির পক্ষে চীনের সমর্থন। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। ঢাকা সিটি এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউ মার্কেট সহ আশেপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি এবং বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেও বিপাকে পড়েন রোগী এবং স্বজনরা। এই সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে দাবি শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা। দিন, সপ্তাহ কিংবা মাস নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ। এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নাম ফলক, কেউ বা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহন সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের। গত 8 মাসে 13 বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই 3 কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই। হুটহাট করে রাস্তাঘাটে হাঁটতে আসতে চলতে হুটহাট করে গেজান লাগাই দেয়। নাকি তার স্টুডেন্ট দেখে অন্যরকম একটা দেখায় যে আমরা স্টুডেন্ট। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। 35 বছর ধরে দোকানদারি করি, বুঝেন না? অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে আমরা দোকান অফ করে দাঁড়ায় থাকি অথবা বাসায় চলে যাই। যে মারামারিটা চলতেছে, এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের। 3 কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারী পথচারীরা। সড়ক বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয়ে যায় যাত্রীরা। লোকসান গুনতে হয় পরিবহন শ্রমিকদেরও। এছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা যায় একটা গাড়ির গ্যালস ভাঙ গেলায়, আবার পুরো সাইড গ্যালস ভাঙ গেলায়। যে সময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজনের পকেট থেকে ভরে, আমরা বেতন পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যাতায়াত করতে পারিনি, পরে হাইটা বাসা যাওয়া লাগছে। বছরে 2-3 বারও গ্যাঞ্জাম হয় এবং সেই গ্যাঞ্জাম কয়েক ঘন্টা বিলম্ব রাস্তা বন্ধ থাকে, মানুষজন যেতে পারে না। কেন বারবার এমন সংঘর্ষ? কেনই বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী বলছেন তারা। ছাত্রদের মাঝে মাঝে গাফিলতি থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের দুর্বলতাও থাকে। এই সব মিলাই ঝিলে এর কোনো সুস্পষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে? তুচ্ছ একটা কারণ নিয়ে হয়তো অনেক বড় একটা বড়াই। সোশ্যাল মিডিয়া হচ্ছে এক কলেজ আরেক কলেজকে নিয়ে বিদ্রুপ মন্তব্য, ট্রোল, এটাই হচ্ছে মূলত এই গ্যাঞ্জাম বা এই সমস্যাগুলোর উৎপত্তি। শনাক্ত করে 2 একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না।
তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন। প্রশাসন বলছেন যে না, আর কোনো ছাড় দেওয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় টিসি দেয় তাহলে সিটি কলেজে ভর্তি করবে না, আইডিয়াল বা কোথাও এই 3 কলেজ আশেপাশে বা প্রয়োজন নূর মোহাম্মদ, রাইফেলস, রোফ এই কলেজগুলোতে তাদেরকে কোথাও ভর্তি করা হবে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে সংঘর্ষের হটস্পট বললেও খুব একটা ভুল হবে না, কারণ আমার ডান পাশে ঢাকা কলেজ আর বাঁ পাশে রয়েছে সিটি কলেজ। তুচ্ছ কিছু ঘটনায় নিয়ম করে এই দুই কলেজের প্রতিনিয়ত সংঘর্ষে জড়ানো নতুন কিছু নয়। এর ফলে ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা চান এর স্থায়ী সুরাহা। আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ প্রশাসন সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে নানা পদক্ষেপের কথা বললেও তা কতটা কার্যকর হবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। সানিম মৃধা, এখন, ঢাকা। আন্দোলনের মুখে অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া 46তম BCS এর লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকার। রাতে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে এই ঘোষণা দেন পিএসসির চেয়ারম্যান এবং ক্রীড়া উপদেষ্টা। এই ঘোষণায় সাময়িকভাবে আন্দোলন থেকে সরে এলেও 8 দফা পূরণ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেকের প্রতিবেদন। 46তম BCS এর লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে টানা 4 দিন ধরে অনশন করছেন চাকরি প্রত্যাশীরা। অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা অনশন ভাঙেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তাদের অনশন ভাঙান। আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিশ্চিত করা যাবে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। এই ঘোষণায় উচ্ছ্বাসিত টানা আন্দোলনে ক্লান্ত চাকরি প্রত্যাশীরা। আমাদের জাস্ট একের কটা পূরণ হয়েছে, তাও হচ্ছে আংশিকভাবে, কিন্তু আমি আসলে বলতে চাই এটা পূরণ হয়েছে। তবে হুঁশিয়ারি দিয়েছেন 8 দফা পুরোপুরি মানা না হলে আবারও রাস্তায় নামবেন তারা। কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি 8 দফা শেষ না পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলে যাব, কারণ আমাদের 8 দফা। এর আগে গত 23 এপ্রিল থেকে সরকারি কর্ম কমিশন সংস্কারের 8 দফা দাবিতে অনশন করছিলেন বিক্ষুব্ধরা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবি রয়েছে 8 দফার মধ্যে। আমাদের মেন যে দাবি সেটা হলো পিএসসির সংস্কার, জুলাই বিপ্লবের অঙ্গীকার পিএসসির সংস্কার। পিএসসির সংস্কারের 8 দফা দাবি নিয়ে এই চাকরি প্রত্যাশীরা গত 4 দিন ধরে অনশনরত অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করে আসছি। তবে 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসায় রোববার রাতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে কর্তৃপক্ষের সাথে চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের আলোচনার পর অবরোধ তুলে নেন তারা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। তবে কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিতের ঘোষণায় আন্দোলনের ইতি টানেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এক টেবিলে বসার নজির স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ৩৫ বছর ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন আগামী জুনের মধ্যেই করাসহ নানা দাবিতে একমত হয়েছেন ছাত্রনেতারা। হল দখল, আধিপত্য বিস্তার কিংবা অন্তর্কন্দলে জড়িয়ে শিরোনাম হওয়া ছাত্র সংগঠনগুলোর ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র শিক্ষকরা। ছাত্র অধিকারের প্রশ্নে দল মত ভুলে একাট্টা থাকবে সবাই। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। কারো কাছে এই ভবনটির পরিচিতি কেবল ক্যান্টিন হিসেবে, কারো কাছে টেবিল টেনিস খেলার স্থান, আবার কেউ কেউ এটিকে ডাকেন কমিউনিটি সেন্টার হিসেবেও, কারণ প্রায়ই এখানে বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয়। অথচ এ ভবন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রস্থল। 90 সালের পর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবন। এ ভবনের সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিনও এখন আর বেঁচে নেই। শিক্ষার্থীদের হয়ে কথা বলার কেউ থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। সেই জায়গা থেকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। গেল ৩৫ বছর ধরে চাকসুর নির্বাচনের দাবিতে নানা আন্দোলন হলেও এবারের চিত্র ভিন্ন ও ব্যতিক্রম।
অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল সমস্ত সংগঠনই নির্বাচনের দাবিতে একাট্টা। সাধারণত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল সহ বিভিন্ন কারণে ছাত্র সংগঠনগুলোর কোন্দল যেন চিরচেনা দৃশ্য। এখন বিশ্ববিদ্যালয়ের ডান, বাম, মধ্যপন্থী সব সংগঠনের নেতারা বসেছেন এক টেবিলে। পারস্পরিক চিন্তা, মত আর আদর্শের পার্থক্য ভুলে দাবি তুলছেন চাকসু নির্বাচনের। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনারা ছাত্র সমাজের যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা শীঘ্রই চাকসু নির্বাচনের রোডম্যাপ দিন। আগের যে গঠনতন্ত্রটা ছিল সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবে রেলিভেন্ট অনেকগুলো বিষয়। তো আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা রাখব। শিক্ষার্থীরা মনে করছেন চাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান, প্রয়োজন প্রশাসনের সদিচ্ছা। জুন জুলাই টার্গেট করেই দাবি আদায়ের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। প্রশাসন আসলে ছাত্র সংসদ না থাকলে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেছে বিধায় ওরা জাস্ট এর একটা অজুহাত দেখাচ্ছে। সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের সবারই একটা মতামত থাকবে, আমরা যেন এগুলো প্রকাশ করতে পারি এবং আমরা জুন জুলাইয়ের মধ্যে মূলত চাকসুরা চাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গেল ডিসেম্বরে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত। পরিবেশ নিয়েও সন্তোষ প্রশাসন। আসন্ন সমাবর্তন শেষেই নির্বাচনের কার্যক্রম শুরুর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুনর্লিখন করে একটা নীতিমালা তৈরি করছি, সেই নীতিমালার ড্রাফট একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আমাদের কনভোকেশনের পরপরই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের সাথে আমরা বসব। ক্যাম্পাসে যারা যেই শিক্ষার্থীদের তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে অনেকগুলো সংগঠন আছে, আমাদের অ্যানলিস্টেড সংগঠন আছে, এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। এরপর দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনিও মারা গেছেন। অথচ এরপরও চাকসু পায়নি নতুন নেতৃত্ব। এ অবস্থায় এবার শিক্ষার্থীরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই চাকসু ফিরে পাবে তার মৌলিক বৈশিষ্ট্য, ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। রাত 3টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি 419 জন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এদিন সাউদিয়া অ্যাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এর আগে সোমবার সন্ধ্যা 7টায় আশকোনায় আজি ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া হাজি ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে হাব জানিয়েছে সময় মতো বাড়ি ভাড়া সম্পন্ন করা এবার ভিসা জটিলতার শঙ্কাও নেই। এছাড়া সেবার মান বাড়াতে এবার হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপস। কাতার সফর এবং ভ্যাটিকান সিটিতে পপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। রাত 3টায় ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে প্রেস উইং। গেল 25 এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান প্রধান উপদেষ্টা। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেকটিকিন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনুসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাভকাত। এর আগে আর্থানা সম্মেলনে যোগ দিতে গেল 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনুস। মধ্যরাতে আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশের 3টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সূত্রপাত কিভাবে কেউ জানাতে পারেনি। 2:45 থেকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই বেডিং এবং পর্দার 3টি দোকান। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে গেছে। শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনের সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই ব্যবসায়ী। আমাদের এটার গোডাউনেও মাল ছিল, প্লাস এটার গোডাউনে প্লাস দোকানে, 2 দোকানে প্রায়
নর্মালি আপনার 2 কোটি টাকার মাল হবে, এরকম একটা অবস্থা, কোনো কিচ্ছু বের করতে পারে না। এরপরে আমাদের হলো 8 দিন পর্দা ভিতরে মোটামুটি এই পর্দাগুলো বের করতে পারছি, বাকি কোনো কিছু বের করতে পারি না। তারপর লাগলো হলো টিএসসি, আমাদের এটা দোতলায় টিএসসি, ওটাও মোটামুটি 1 কোটি টাকার উপরে হবে মাল, তার উপরে আবার আমাদের গোডাউন। রাত 1:30টার কাছাকাছি সময় আগুন লাগে, তবে কিভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি। উপর থেকে দেখছি আগুন লাগছে, আগুন লাগায় যে আমার বড় ভাই আছে ছোট ভাই আছে করে ডাক দিয়ে আমরা কোনো রকম মাল সামান এটি বাইর করছি, এরপরে আগুন লাগতেই আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সংবাদ পেয়েই রাত 1:50 হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায় এবং আমরা দ্রুত মানে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও উৎসুক জনতা আগুন নেভাতে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারবো। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের শেডে লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা 6:45 আগুন লাগে, পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। এদিকে গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। শিশুসহ 4 জন দগ্ধকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই তথ্য নিশ্চিত করেন। জানান, 30 বছর বয়সী তাসলিমার শরীরের 95%ই পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থায় এখন আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। এদের মধ্যে এক নারীর মৃত্যু হলো। বাকি 2 জনের একজনের 32% এবং অপরজনের 28% পড়েছে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা এবং 1.5 বছরের আয়নও দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। 24 জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই রিমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলার মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বার্লিংটন মোড়ে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অস্ত্রোপচারে শেষে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিনি। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরেই এই হামলা হতে পারে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। এদিকে রোববার রাতে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাস শ্রমিকদের ওপর সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করছে শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বিক্ষোভ থেকে কি দাবি জানাচ্ছেন মালিক শ্রমিকরা, আর যাত্রীদের গন্তব্যে যাওয়া নিয়ে কি আসলে শঙ্কা জেগেছে কিনা সময় মতো? রওশন, আমি রয়েছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে মূলত গতকাল সন্ধ্যা 6টায় যে বাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যেই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে, বাস ধর্মঘট
চলমান রেখেছে। এই বাস ধর্মঘট বাস্তবায়নের জন্য কিন্তু শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ সড়কে কোনো বাস এবং সিএনজি কিংবা থ্রি হুইলার চলাচল করতে দিচ্ছে না। সড়কে যদি তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো সিএনজি বা থ্রি হুইলার সড়কে উঠে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে পৌঁছায়, তখন থেকে তারা বিক্ষোভের মুখে কিন্তু তাদেরকে আটক করে তাদের যে বাস ডিপো রয়েছে ডিপোতে কিন্তু আটক করার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এখন পর্যন্ত, গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 18টির মতো জেলায় সিএনজি এবং মাহেন্দ্র থ্রি হুইলার আটকে রাখার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি কিন্তু আরেকটা সিএনজি মালিক সমিতি কিন্তু আরেকটা বিষয় জানিয়েছে, ভোলার ভিনঘাট এলাকায় কিন্তু একটি সিএনজি কে ভাঙচুর করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই মূলত গতকাল বিকেলে ভোলার চরপেশনে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজি স্টাফরা বাস শ্রমিকদের উপরে আতঙ্কিত হামলা করে। এতে করে বাস স্টাফদের দুইজন শ্রমিক কিন্তু গুরুতর আহত হয় এবং ভোলা সদর হাসপাতালে পরবর্তীতে তাদেরকে ভোলায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত বাস ধর্মঘট চলমান রয়েছে এবং বাস শ্রমিকরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির মতো পালন করছে এবং যতদূর মধ্যে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হবে ততদূর মধ্যে কিন্তু বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা বাস স্ট্যান্ড থেকে সকল তথ্য। দর্শক, বাস শ্রমিকদের ওপর সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। তীব্র তাপপ্রবাহ আর লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে উত্তরের জেলা নাটোরের পোল্ট্রি খাত। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। এতে কমেছে ডিম এবং মাংসের উৎপাদন। আর লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন খামারিরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের তরুণ খামারি মাসুদ রানা সোনালী, লেয়ার ও ব্রয়লারের 3টি খামারে মোট 12,000 মুরগি রয়েছে তার। ইতোমধ্যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত হয়েছে, কিন্তু গত কয়েকদিনে টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে তার খামারে অন্তত 15 থেকে 1800 মুরগি হিটস্ট্রোকে মারা গেছে। এতে তার লোকসান হয়েছে অন্তত 3.5 লাখ টাকা। প্রতিটি মুরগিতে খরচ হয়েছে 210 টাকা। বাকি মুরগি বিক্রির জন্য ক্রেতা খুঁজলেও 158 টাকা কেজি দর বলায় পথে বসার উপক্রম হয়েছে তার। এখন খামার বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তিনি। তীব্র লোডশেডিং, তীব্র তাপদাহ চলতেছে, প্রচুর পরিমাণে মর্টালিটি, হিট স্ট্রোক, প্রচুর পরিমাণে এগুলো সমস্যা চলমান রয়েছে। তাই এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হব। মাসুদ রানার মতো জেলার হাজারখানেক পোল্ট্রি খামারির একই দশা। এই যেমন নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার খামারি সোহাগ হোসেন দীর্ঘ 10 বছর ধরে নানা জাতের মুরগি লালন পালন করে আসছেন, কিন্তু এবারের গরমে একদিনেই মারা গেছে তার 2 শতাধিক মুরগি। লোকসানের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে 2500 মুরগি বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে কোনো মুরগি নেই। আবার অনেক খামারি গরমের হাত থেকে মুরগিকে বাঁচাতে ফ্যান লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়ায় মুরগি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে। লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেকেই। খামারির লসটা শুধু খামারিকেই বহন করতে হয়, এটা কোনো মহাজন বহন করে না, কোনো কোম্পানি বহন করে না। দেখা যাচ্ছে একটা খামারি নিজের ক্যাশ ক্যাপিটাল দিয়ে শুরু করে, তারপরে সে এনজিওতে লোন নেয়, সেখানে তো পার্সেন্টেজটা অনেক বেশি। তারপরে দেওয়ার পরে সে যখন আর কুলায় না করতে পারে তখন সে সর্বশান্ত হয়ে তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গরমে মুরগি চরম স্টক করছে, আবার মেলা ধরনের ঠান্ডাজনিত রোগ আসছে, গরমে ঘাম টাম বসে যায়, মুরগি রেডি হয়ে যায়, তারপরে হয়তো বিক্রি করব 1 সপ্তাহ আগে মুরগি সব মারা যায় গরমের কারণে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি লালন পালনের জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিটস্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো কঠিন হচ্ছে খামারিদের। তবে তাপপ্রবাহের সময় পোল্ট্রি খামারের ঘর শীতল রাখার পাশাপাশি পানি দিয়ে শেড ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। সে সাথে খামারে মুরগির ঘনত্ব কমিয়ে দেওয়া এবং মুরগির শরীর ঠান্ডা রাখে এমন ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঘর কিভাবে ঠান্ডা রাখা যায়
বা কি খাওয়ালে, কোন ধরনের ওষুধ খাওয়ালে মুরগিগুলো মোটামুটি ভালো থাকবে, এ ধরনের পরামর্শ সর্বদা আমরা দিচ্ছি। টানা তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের কারণে ব্যাপক সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি খাত। সে সাথে কমছে ডিম এবং মাংসের উৎপাদন। এতে করে আগামী দিনে বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংকট সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারি সহযোগিতা চান খামারিরা। মাহবুব হোসেন, এখন নাটোর। সংস্কারের প্রস্তাব বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শুরু। সেখানে বক্তব্য রাখছেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা যুক্ত হব এরপরে। আমরা এর পরবর্তী সংবাদে যেতে যাচ্ছি। গ্রীষ্মের খরতাপের পর স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল, কলেজ এবং অফিসগামীদের। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, আর গ্রীষ্মের তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। টিলা পাহাড় বেষ্টিত এই নগরীর মানুষ অনেকটাই আপন করে নিয়েছেন চিরচেনা বৃষ্টিকে। তবে সিলেটের অতিবৃষ্টিতে সবচেয়ে বড় যন্ত্রণার নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই নগরীর বেশ কয়েকটি এলাকা ডুবে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এছাড়াও স্কুল, কলেজ ও অফিসগামী মানুষের সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় অনেকটাই। আজকেই তো কোনো রিক্সা গাড়ি, কোনো যাতায়াত, কোনো সুব্যবস্থা নাই, আমার নিজের কোনো প্রাইভেট কার নাই। এছাড়াও বৃষ্টির কারণে বেচা বিক্রিতে ভাটা পড়েছে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমাদের এখন অতিরিক্ত ক্ষতি হচ্ছে। একটা সময় স্কুলে বেচা কিনে প্রায় অনেক টাকা বেচা কিনে করতে পারতাম বৃষ্টির জন্য। তবে ক্ষুদে শিক্ষার্থীদের মনে বৃষ্টি মানেই আনন্দেরই এক অন্যতম অনুষঙ্গ। সকালের বৃষ্টিতে কাক ভেজা হয়ে স্কুলে আসলেও তাদের মনে আনন্দের কমতি নেই। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরই সাথে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। সন্দীপন শুভ, এখন সিলেট। রাজধানীর উত্তরায় একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদককে অপহরণের চেষ্টা হয়েছে। সময় অপহরণকারী দলের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যায় এক নারী তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। ওই নারী তাকে নর্থ টাওয়ারের কাছে আসার কথা বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত 8টা থেকে পৌনে 9টার মধ্যে এই ঘটনাটি ঘটে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথেই একটি হায়েস মাইক্রোবাস করে আসা 7 থেকে 8 জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে পড়ে যায়। তার চিৎকার চেঁচামেচিতে পুলিশ এবং জনগণ গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফয়সাল, সোহেল এবং ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্যই তাদের হাতে এসেছে। স্বল্প সময়ের মধ্যেই বাকিদেরও গ্রেফতার করা হবে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। টানা 4র্থ রাতের মতো এই গোলাগুলি হলো। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ 26 জনের প্রাণহানির ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রাতে কুপওয়াড়া এবং পুঞ্চ জেলার বিপরীত পাশে থাকা পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে বিনা উস্কানিতেই ছোড়া গুলির জবাব দিয়েছে তারা। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ তদন্তের পক্ষে সমর্থন জানায় চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপেও এই সমর্থন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিন্ধু নদের পানি বন্টন বন্ধ জারি থাকলে ভারত পাকিস্তান উত্তেজনা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দিলে তা হবে চরম নির্বুদ্ধিতা, বলছেন বিশ্লেষকরা। কাশ্মীর উপত্যকা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 দেশের সীমান্তে দেখা মিলছে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার করুণ চিত্র। উল্টো দিকে সন্ত্রাসী হামলার শিকার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ফের মুখর হচ্ছে পর্যটকদের পদচারণায়। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল।
মায়ের ভারতীয় নাগরিকত্ব, বাবার পাকিস্তানি। ভারতে অবস্থানরত সকল পাকিস্তানের ভিসা বাতিল করে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে নয়াদিল্লি। আর তাই বাবার সাথে এই কিশোরকে পাকিস্তানে ফিরতে হচ্ছে। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রোববার পাঞ্জাব সীমান্তে কান্নায় ভেঙে পড়ে পক্ষাঘাতগ্রস্ত সন্তান। उनको सजा दे, उनको मना नहीं है। हमारा क्या कसूर है? हमें भी तो भेजे ना हमारी माँ के साथ। हम तो अपनी माँ को भी लेके आ रहे हैं, अपनी माँ को भी भेज दें, हमारी माँ को भी भेज दें हमारे साथ। तो ये कह रहे हम थोड़ी ना छोड़ के जा रहे हैं उनको। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটি তাৎক্ষণিকভাবে দায়ী করে পাকিস্তানকে। সপ্তাহ পেরোতে চললেও পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য কোনো প্রমাণ সামনে আনতে পারেনি ভারত। কিন্তু এ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত এবং আগেই ইস্যুকৃত ভিসা বাতিল করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 29 এপ্রিলের মধ্যে ভারত ত্যাগের তোড়জোড়ে ব্যস্ত পাঞ্জাবের আত্তারি ওয়াগাহ সীমান্ত এলাকা। প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্বে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অগুন্তি পরিবার। কবে আবার দেখা হবে নেই সে নিশ্চয়তাও। तो अभी बताएं, हम अपनी वाइफ को छोड़ गए, मेरा बच्चा पैरालाइज है, छोटे छोटे बच्चे हैं, रो रहे हैं, सारी रात रोते रहे, हमारा दिल फट रहा है। पहली दफ़ा ज़िंदगी में ऐसा हुआ है। हमारा क्या कसूर है? मेरा सिर्फ गुजारिश है मोदी साहब से भी और शहबाज शरीफ साहब से भी कि इस बारे में सोचें और जो ऐसी फैमिलियां फंसी हुई हैं उनके लिए कोई रास्ता निकालें ताकि वो अपने अपने घर जाएं। অন্যদিকে হামলার ঠিক 5 দিনের মাথায় আবারও পর্যটকদের পা পড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে। দিনে 5 থেকে 7 হাজার পর্যটকের পদচারণায় মুখর পেহেলগাম একদিন প্রায় জনশূন্য থাকলেও রোববার থেকে সেখানে পৌঁছাতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকরা। There's no safe place in the world anymore. But that kind of situation doesn't prevent me to travel to meet the people. अभी यहाँ पहलगाम में आए हुए हैं और हमको ये भी बहुत दुख है कि हमारे जो टूरिस्ट थे भाई उनकी डेथ हो गई। उनका बहुत दुख है हमको। पर फिर भी यहाँ पे मार्केट वगैरह सब चालू है पहलगाम में। ऐसी कोई घबराने वाली बात नहीं है। ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর উপত্যকায় অর্থনীতির মেরুদণ্ড পর্যটন। হিমালয়ের কোল ঘেঁষা অঞ্চলটিতে গেল বছর ভ্রমণ করেন 30 লাখের বেশি পর্যটক। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় নিহত 26 জনের সবাই পর্যটক। এই হামলায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে পারদ চড়ছে। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা থেকে শুরু করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি ব্যবস্থা। এসব পদক্ষেপ রাজনৈতিক হুঙ্কার পর্যন্ত সীমিত থাকবে বলে আশাবাদী বিশ্লেষকরা। It's a political question because the governments in both India and Pakistan would want to be seen by their people as the strong governments. They are both trying to match each other in terms of telling their own domestic constituencies that we will give a very strong rebuff to them. This is a war rhetorics, but war action would be very, very cautious, I would say. And both the sides are absolutely clear that it is not going to benefit them in the long run. সিন্ধু নদের পানি বণ্টন বন্ধ অব্যাহত থাকলে ভারত পাকিস্তান কূটনৈতিক পরিস্থিতির অবনতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে আশ্বস্ত করছেন পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াবে না বলে। Some of the hydropower stations may run out of water. So if that really happens, then it's an escalation ladder. But I still say that it would probably not go into a full-fledged war. That's what we are all expecting, and the international and regional situation does not permit that. It will not be there. I think it would be foolish on the part of either of the two countries if they start a major escalation. জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীর নামে কাশ্মীর উপত্যকার দুটি অংশ আলাদাভাবে শাসন করে ভারত ও পাকিস্তান। চীন সহ 3 দেশের মধ্যে বিভক্ত বিতর্কিত হিমালয়ান অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। নুসহাত কামাল, এখন বিশ্ব।
কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সন্ত্রাসী হামলার জন্য সরাসরি ভারতীয় সেনাবাহিনীকেই দায়ী করলেন তিনি। সেই সাথে ভারতীয় মিডিয়া এবং সাবেক ভারতীয় ক্রিকেটারদের অযৌক্তিক মন্তব্যের কড়া জবাব দিলেন এই ক্রিকেটার। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। পেহেলগাম হামলার ঘটনার পর কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করায় ভারতীয় আর্মিকে অর্থবহ বললেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। কাশ্মীরের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন তিনি। সেই সাথে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। আফ্রিদি বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের ভুক্তভোগী। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারতীয় আর্মিকে সরাসরি দায়ী করেন সাবেক পাকিস্তান অধিনায়ক। সেই সাথে তিনি সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও চান। ये तो नहीं कि जब कोई पटाखा फट गया वहाँ पे तो फिर उसके बाद फिर हर चीज ही बंद कर दो, तो नहरें भी बंद कर दो, ये भी बंद कर दो। ভারতীয় মিডিয়াকেও এক হাত নেন আফ্রিদি। হামলার এক ঘন্টার মধ্যে ভারতীয় মিডিয়ার বলিউডের মতো কাল্পনিক গল্প দাঁড় করানোর তীব্র সমালোচনা করেন তিনি। उनके चैनल्स को उठा के देखेंगे ना तो इतना पॉजिटिव मैसेज आपको किसी की तरफ से नजर नहीं आएगा। ये बहुत बड़ा फर्क है मीडिया का। हम हमेशा आपके लोगों के साथ हैं, हम चलना चाहते हैं, खेलना चाहते हैं, आगे बढ़ना चाहते हैं, लेकिन उनकी तरफ से, उनकी मीडिया की तरफ से जो है ना ये चीज़ नजर नहीं आती। সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নাম উল্লেখ না করলেও ভারতীয় ক্রিকেটারদের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানি তারকা। एपिसोड अभी हुआ है और आपने डायरेक्ट पाकिस्तान का नाम ले लिया, तो एटलीस्ट आपको सबूतों के साथ आए, दुनिया को बताया। শহীদ আফ্রিদি মনে করেন পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সংলাপই সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে। যুদ্ধ বা সংঘাতে কিছু অর্জন করা সম্ভব নয়। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থের বলি করা উচিত নয় বলেও মনে করেন তিনি। কাশ্মীরের পেহেলগাম এলাকায় সম্প্রতি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এর জেরে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনও আরও তীব্র হয়েছে। ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ নানা পদক্ষেপের পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন বাণিজ্য। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, হাসপাতালগুলোতেও দুর্ভোগ। প্রশাসনকে কঠোর হওয়ার দাবি। ৬০-৭০ বার ৮০ বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। দুই একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটে জেদ্দা যাবে ৪১৯ হজ যাত্রী। মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুনে পুড়ল ৩টি প্রতিষ্ঠান। গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু। জাতীয় বার্নে ভর্তি শিশুসহ আরও ৪ জন। তীব্র গরমের কবলে পোলট্রি খাত। প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিম মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। এবং ভারত পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ফের গোলাগুলি। কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত দাবির পক্ষে চীনের সমর্থন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।